আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। পাকিস্তান ও লিবিয়ার মধ্যে কথিত 4.6 বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তিটি সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এটি কেবল দুটি রাষ্ট্রের মধ্যে একটি বড় অঙ্কের অস্ত্র ও সামরিক সহযোগিতা চুক্তিই নয়, বরং উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াকে ঘিরে গড়ে ওঠা শক্তির ভারসাম্য, প্রতিরক্ষা কূটনীতি এবং বৈশ্বিক অস্ত্র বাজারের চরিত্রগত পরিবর্তনের প্রতিফলন। দীর্ঘদিন ধরে উত্তর আফ্রিকার সামরিক ভারসাম্য নির্ধারিত হয়েছে ইউরোপীয় শক্তি, বিশেষ করে ফ্রান্স ও ইতালি, এবং পরবর্তী সময়ে রাশিয়ার সরবরাহ ও প্রভাব দ্বারা। সেখানে পাকিস্তানের মতো একটি দক্ষিণ এশীয় রাষ্ট্রের এত বড় পরিসরে প্রবেশ একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়, যেখানে তুলনামূলকভাবে মধ্যম শক্তিগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পকে বৈদেশিক নীতি ও প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লিবিয়ার জন্য এই চুক্তি আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটি কার্যত একটি কার্যকর রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী হারিয়ে ফেলে এবং বিভিন্ন মিলিশিয়া, উপজাতীয় বাহিনী ও বিদেশি প্রক্সি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় সামরিক কাঠামোর ভাঙন ছিল কেবল অস্ত্র বা প্ল্যাটফর্মের ঘাটতির বিষয় নয়, বরং এটি ছিল কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থার বিচ্ছিন্নতা, প্রশিক্ষিত জনবলের অভাব, রক্ষণাবেক্ষণ সক্ষমতার পতন এবং সর্বোপরি একটি অভিন্ন সামরিক ডক্ট্রিনের অনুপস্থিতির ফল। পূর্বাঞ্চলে লিবিয়ান ন্যাশনাল আর্মি ধীরে ধীরে একটি সংগঠিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেও তাদের অস্ত্রভাণ্ডার মূলত পুরনো সোভিয়েত যুগের মিগ-21, মিগ-23, কিছু মিরাজ F-1 এবং সীমিত সংখ্যক হেলিকপ্টারে সীমাবদ্ধ ছিল। সেগুলোর কার্যকারিতা আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। পশ্চিমা নিষেধাজ্ঞা, রাজনৈতিক শর্ত এবং অভ্যন্তরীণ বিভাজনের কারণে লিবিয়া দীর্ঘদিন কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় পর্যায়ের সামরিক আধুনিকায়ন কর্মসূচি গ্রহণ করতে পারেনি। এই প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে চুক্তি লিবিয়ার জন্য একটি কৌশলগত পথ পরিবর্তনের ইঙ্গিত দেয়, যেখানে তারা খণ্ডিত ও অস্থায়ী সহায়তার বদলে একটি কাঠামোবদ্ধ দীর্ঘমেয়াদী সামরিক পুনর্গঠনের দিকে এগুতে চাচ্ছে। পাকিস্তানের আকর্ষণ এখানে বহুমাত্রিক। একদিকে পাকিস্তান এমন একটি দেশ যার সামরিক বাহিনী কয়েক দশক ধরে উচ্চমাত্রার অপারেশনাল অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, বিশেষ করে সন্ত্রাসবিরোধী যুদ্ধ, সীমান্ত নিরাপত্তা এবং অসম যুদ্ধক্ষেত্র। অন্যদিকে দেশটি গত এক দশকে তার প্রতিরক্ষা শিল্পকে ব্যাপকভাবে পুনর্গঠন করেছে, যেখানে স্বদেশী উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি একটি কৌশলগত লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধবিমান এই রূপান্তরের প্রতীক, যা চীন পাকিস্তান যৌথ উদ্যোগে হলেও পাকিস্তান এটিকে নিজস্ব শিল্প সক্ষমতার মাধ্যমে একটি রপ্তানিযোগ্য পণ্যে রূপ দিয়েছে। লিবিয়ার মতো একটি দেশ, যাকে দ্রুত কিন্তু তুলনামূলকভাবে কম খরচে আকাশ নিয়ন্ত্রণ, নজরদারি ও নির্ভুল হামলার সক্ষমতা গড়ে তুলতে হবে, তাদের জন্য JF-17 একটি বাস্তবসম্মত বিকল্প। পশ্চিমা যুদ্ধবিমান যেমন F-16 বা রাফালে শুধু ব্যয়বহুল নয়, বরং রাজনৈতিক শর্ত, দীর্ঘ প্রশিক্ষণ চক্র ও জটিল রক্ষণাবেক্ষণ ব্যবস্থার কারণে লিবিয়ার বর্তমান ব্যবস্থার সাথে প্রায় অসামঞ্জস্য। এই চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি কেবল প্ল্যাটফর্ম সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয় বলে ধারণা করা হচ্ছে, বরং প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, সামরিক ডক্ট্রিন উন্নয়ন এবং সম্ভবত যৌথ মহড়া ও পরামর্শক ব্যবস্থারও অন্তর্ভুক্ত। আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি যুদ্ধবিমান বা ট্যাঙ্ক একা কার্যকর নয়, সেটিকে কার্যকর করে তোলে প্রশিক্ষিত পাইলট, গ্রাউন্ড ক্রু, লজিস্টিক চেইন এবং একটি সমন্বিত কমান্ড কাঠামো। পাকিস্তান এই সমন্বিত প্যাকেজ দেওয়ার সক্ষমতা রাখে, যা লিবিয়ার জন্য বিশেষভাবে আকর্ষণীয়। একই সঙ্গে এটি পাকিস্তানের জন্য লাভজনক, কারণ এমন একটি দীর্ঘমেয়াদী সহযোগিতা লিবিয়ার সামরিক কাঠামোকে পাকিস্তানি প্রশিক্ষণ ও প্রযুক্তির উপর নির্ভরশীল করে তুলবে, যা ভবিষ্যতে অতিরিক্ত চুক্তি, আপগ্রেড ও গোলাবারুদ সরবরাহের পথ খুলে দেবে।
এই চুক্তির সময় নির্বাচনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বৈশ্বিক অস্ত্র বাজার বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সরবরাহ সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পশ্চিমা দেশগুলো তাদের রপ্তানিতে রাজনৈতিক শর্ত আরও কঠোর করছে এবং অনেক উন্নয়নশীল বা সংঘাত পরবর্তী রাষ্ট্র বিকল্প উৎস খুঁজছে। এই শূন্যস্থানে তুরস্ক, দক্ষিণ কোরিয়া, চীন এবং পাকিস্তানের মতো দেশগুলো দ্রুত নিজেদের অবস্থান শক্ত করছে। পাকিস্তান লিবিয়া চুক্তি এই বৃহত্তর প্রবণতার একটি অংশ, যেখানে দক্ষিণ দক্ষিণ সামরিক সহযোগিতা একটি বাস্তব ও কার্যকর বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি এমন একটি মডেল তুলে ধরে যেখানে সরবরাহকারী দেশ নিজেও পশ্চিমা নিরাপত্তা জোটের বাইরে অবস্থান করে, ফলে ক্রেতা দেশের উপর রাজনৈতিক চাপ তুলনামূলকভাবে কম থাকে। লিবিয়ার অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই চুক্তির তাৎপর্য গভীর। দেশটি এখনও রাজনৈতিকভাবে বিভক্ত। ত্রিপলি ভিত্তিক সরকার ও পূর্বাঞ্চলীয় শক্তির মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অব্যাহত। পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা মূলত পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যা কার্যত দেশটির সামরিক শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। এটি পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি বার্তা যে লিবিয়া তার নিরাপত্তা ভবিষ্যৎ নির্ধারণে বিকল্প অংশীদার খুঁজতে প্রস্তুত। একই সঙ্গে পাকিস্তান নিজেকে এমন একটি অংশীদার হিসেবে উপস্থাপন করছে যে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনে প্রকাশ্য পক্ষপাত না দেখিয়ে কেবল রাষ্ট্রীয় সক্ষমতা গঠনে আগ্রহী। এই রাজনৈতিক নমনীয়তা পাকিস্তানের জন্য আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পুঁজি হয়ে উঠতে পারে। উত্তর আফ্রিকার সামরিক ভারসাম্যের ওপর এই চুক্তির প্রভাব ধীরে ধীরে হলেও গভীর হতে পারে। লিবিয়া যদি সত্যি একটি আধুনিক, প্রশিক্ষিত ও কার্যকর বিমান বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়, তবে তা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তির সমীকরণেও পরিবর্তন আনবে। লিবিয়ার বিস্তীর্ণ সীমান্ত, বিশেষ করে সাহেল অঞ্চলের সঙ্গে সংযোগ, দীর্ঘদিন ধরে চোরাচালান, সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্র প্রবাহের পথ হিসেবে ব্যবহৃত হয়েছে। উন্নত নজরদারি ও আকাশ নিয়ন্ত্রণ সক্ষমতা এই সমস্যাগুলো মোকাবেলায় সহায়ক হতে পারে, যা ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তার জন্য পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে এটি উদ্বেগও তৈরি করতে পারে যদি এই সক্ষমতা অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে ব্যবহৃত হয়। এই দ্বৈত সম্ভাবনা চুক্তিটির রাজনৈতিক ঝুঁকির দিকটিও সামনে আনে। পাকিস্তানের জন্য এই চুক্তি অর্থনৈতিক ও কৌশলগত উভয় অর্থেই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন একটি অর্থনৈতিক বাস্তবতা হলেও এর চেয়ে গুরুত্বপূর্ণ হল এটি পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পকে একটি টেকসই উৎপাদন চক্রে প্রবেশ করাতে সাহায্য করবে। বড় অর্ডার মানে উৎপাদন স্কেল বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন ও কর্মসংস্থান, যা দীর্ঘমেয়াদে সামরিক ও বেসামরিক উভয় খাতেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি পাকিস্তানের সামরিক কূটনীতিকে নতুন মাত্রা দেবে, যেখানে প্রশিক্ষণ, যৌথ মহড়া ও পরামর্শক ভূমিকার মাধ্যমে দেশটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে একটি দৃশ্যমান নিরাপত্তা অংশীদার হয়ে উঠবে। এই চুক্তি আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনশীল চরিত্রকেও তুলে ধরে। কোল্ড ওয়ার পরবর্তী সময় যেখানে নিরাপত্তা ও অস্ত্র সরবরাহ প্রধানত পশ্চিমা জোট ও রাশিয়ার হাতে কেন্দ্রীভূত ছিল, সেখানে একটি বহুমুখী ব্যবস্থা গড়ে উঠছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে প্রভাব বিস্তার করছে। পাকিস্তান লিবিয়া চুক্তি এই বহুমুখী ব্যবস্থার একটি উদাহরণ, যা দেখায় যে প্রতিরক্ষা কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং কূটনীতি, অর্থনীতি ও দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান তৈরির একটি সমন্বিত উপাদান। লিবিয়ার জন্য এটি রাষ্ট্রীয় পুনর্গঠনের একটি ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় পদক্ষেপ, আর পাকিস্তানের জন্য এটি বৈশ্বিক নিরাপত্তা মানচিত্রে নিজের অবস্থান শক্ত করার একটি সুবর্ণ সুযোগ। এই চুক্তির সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে বাস্তবায়নের উপর, বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা এবং প্রযুক্তিগত সক্ষমতা হস্তান্তরের গভীরতার উপর। তবে যে বিষয়টি স্পষ্ট তা হল এই চুক্তি ভবিষ্যতের প্রতিরক্ষা কূটনীতির একটি দৃষ্টান্ত স্থাপন করছে, যেখানে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, ব্যয় কার্যকারিতা এবং রাজনৈতিক নমনীয়তা ক্রমেই প্রধান নির্ধারক হয়ে উঠছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।